নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য আপনাদের নাজেহাল করা বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কথা বলবো, যে সমস্যাগুলো নিয়ে আপনি একেবারে নিরাশ, ভাবছেন এই সমস্যার আর সমাধান হবে না, তো এই সমস্যাকে নিয়েই বোধহয় সারাটা জীবন আমাকে বেঁচে থাকতে হবে। তবে এটা ভাবতে ভাবতে বেশি সময় নষ্ট করবেন না, রোগটাকে বেশি দিন পুষে রেখে পুরাতন করবেন না। একটু প্রথমের দিকেই যদি আপনি যোগাযোগ করতে পারেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনি সম্পূর্ণভাবে সুস্থ হবেন এবং আপনার রিপোর্ট প্রমাণ করবে যে আপনি আগের থেকে একদম ভালো হয়ে গেছে। এবার রোগকে যদি আপনি পুরাতন করেন, পুরনো করেন, তাহলে অবশ্যই সেটা জটিল হবে এবং তার জন্য অবশ্যই আপনাকে সময় অনেকটা বেশি দিতে হবে। আগেকার দিনের মানুষরা না খুব ভালো কিছু কথা বলতো কোমরে জোর থাকতে থাকতে সংসার নাকি গুছিয়ে নিতে হয়। অর্থাৎ কোমরে যদি সত্যি জোর কমে যায় তাহলে কিন্তু কাজ করার ক্ষমতা আমাদের থাকে না, ফলে অর্থ রোজগারের উপায়টি কিন্তু একেবারে লুপ্ত হতে থাকে। তাই আজকে আমরা ঠিক এই জায়গাটা নিয়ে আলোচনা করব, আপনার কোমরের জোর নিয়ে কথা বলবো। সত্যি আপনার কোমরের জোর এখনো আছে তো? কারণ আজকাল তো দেখি 25 থেকে 26 বছরের ছেলেমেয়েরাও ফোন করে বলছে যে কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, কোমর সোজা করে হাঁটতে অসুবিধা হয়, কোমরে নানা রকমের প্রবলেম। তাই কোমরের জোর বাড়াতে হবে জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হলে। ঠিক এই কোমরের বিভিন্ন প্রবলেম নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আমরা এটা তো মূলত জানি যে কোমরের সমস্যা মানে লাম্বার স্পন্ডালাইটিস বলা হয়, কিন্তু লাম্বার স্পন্ডালাইটিস কেন হলো আমার, কোথা থেকে এলো এটা, এবং এই রোগকে সমাধানের কি আছে উপায়, সব বিষয়ে আজকে ডাক্তারবাবু থেকে শুনবো। লাম্বার স্পন্ডালাইটিস আমাদের এমন একটা রোগ যেটা আমাদের কোমরে প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে এবং এটাকে আয়ুর্বেদে বলা হয় কোটিবাত। কোটি মানে আমাদের কোমর এবং সেই কোমরের জায়গায় থাকে হচ্ছে লাম্বার ভার্টিব্রা। আমাদের টোটাল ভার্টিব্রাল যে কলমটা রয়েছে আমাদের 5 ভাগে ভাগ করা হয়। একটা প্রথমে রয়েছে সার্ভাইকাল ভার্টিব্রা, তারপরে থোরাসিক, তারপরে লাম্বার, তারপরে স্যাক্রাম, তারপরে কক্সিক্স। এই লাম্বার রিজনে 5টা ভার্টিব্রা থাকে, L1 থেকে L5, মানে লাম্বার 1 থেকে লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4 আর লাম্বার 5। এই 5টা ভার্টিব্রার মধ্যে অনেকগুলো সমস্যা আসতে পারে। শুধুমাত্র আমরা লাম্বার স্পন্ডালাইটিস নিয়ে যে আলোচনা করব ঠিক তা নয়, এই কোমরে কি কি রোগ হতে পারে সেটা নিয়েও আমরা আজকে একটু আলোচনা করব। প্রথম কথা, আমরা এখনকার দিনে যেটা দেখি কি আমাদের অনেকক্ষণ বসে থেকে কাজ করতে হয় বা দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়, বিভিন্ন জনের বিভিন্ন যে ওয়ার্ক হ্যাবিট রয়েছে সেই অনুসারে চলে এবং অনেকের ক্ষেত্রে পূর্বে পড়ে যাওয়ার একটা হিস্ট্রি থাকে, কি গাছ থেকে পড়ে গেছি বা পা হড়কে মেঝেতে পড়ে গেছি, কোমরে একটা চোট আঘাতের হিস্ট্রি থাকে। আবার এক ধরনের সমস্যা হয় যেখানে কি হয়, আমাদের যে কোমরটা রয়েছে সেখানে মানে লাম্বার ভার্টিব্রাটা রয়েছে সেখানে অস্টিওফাইটিক চেঞ্জ আসে। সেখানে অস্টিওফাইটিক চেঞ্জ মানে কি, আমাদের যে হাড়গুলো রয়েছে হাড়ের মধ্যে ছোট ছোট হাড় উৎপন্ন হয়, তার জন্যও কিন্তু কোমরে ব্যথা হয়। এবং লাম্বার স্পন্ডালাইটিস মানে কি, আমাদের লাম্বার রিজনে যে ভার্টিব্রাগুলো রয়েছে সেগুলো পরস্পর ঘষা লাগার ফলে কি হয়, আমাদের একটা ইনফ্লামেশন তৈরি হয়। যেমন আমাদের হাঁটুর ক্ষেত্রে হয়, আমরা অস্টিও আর্থারাইটিস বলি। লাম্বার রিজনে যখন কোমরের হাড়গুলো ঘষা লাগে তখন আমরা এটাকে লাম্বার স্পন্ডালাইটিস বলি, কারণ এই জায়গাকার ভার্টিব্রাগুলো সোয়েলড হয়ে যায়, মানে সোয়ালেন হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায় এবং সেগুলো ঘষা লেগে ধীরে ধীরে ডিস্ট্রয় হতে থাকে, ক্ষয়তে থাকে, যেটাকে আমরা ডিজেনারেটিভ চেঞ্জ বলি। এবং এই যে কোমরের ব্যথা, অনেকের ক্ষেত্রে দেখবেন কমপ্লেন করে কি ডাক্তারবাবু আমার বসে থাকলে মনে হয় যেন একদিকে বসে থাকতে কষ্ট হচ্ছে, ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে। আবার অনেকে এমনিতেই মানে বসে থাকুক, শুয়ে থাকুক, হাঁটুক, তার একটা কোমর থেকে পেন পায়ের দিকে যায়। আবার কি হয়, আমাদের এই কোমরের রিজনে শুধু লাম্বার স্পন্ডালাইটিস কেন ধরবো, শুধু কোমরের রিজনে কিছু স্পাইনাল নার্ভ পাস করে, দুটো ভার্টিব্রা যেটা রয়েছে ভার্টিব্রা কলমের পাশ দিয়ে স্পাইনাল নার্ভগুলো পাস করে। আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস আমরা কথাটা শুনে থাকবো, কারণ অনেকের এক্সরে নয় এমআরআইয়ে এটা ধরা পড়ে কি ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে সরে গিয়ে আমাদের যে স্পাইনাল নার্ভটা রয়েছে সেই নার্ভের কম্প্রেশন হচ্ছে। আমরা মানুষেরা সাধারণ চলতি ভাষায় বলি কোমরের ব্যথা। কোমরের ব্যথা মানে যে লাম্বার স্পন্ডালাইটিস নয়, কোমরের ব্যথা মানে সেটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস হতে পারে, সেটা আপনার অস্টিওফাইটিক চেঞ্জ হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে। এবং কি আপনাদের আরেকটা কথাও মাথায় রাখতে হবে, যারা দীর্ঘদিন আগে পড়ে গেছিলেন, হয়তো সেই সময় কোনো ব্যথা যন্ত্রণা হয়নি বা হয়তো সেই সময় কোনো ব্যথা কোমর থেকে পায়ের দিকে যাচ্ছিল না, কিন্তু আজকে দেখছেন 10 বছর বা 12 বছর বা 15 বছর পরে হঠাৎ করে কোমরে ব্যথা হচ্ছে,
তো কোমরে ব্যথা হচ্ছে কী কারণে, সেটা একবার এক্সরে করে দেখুন। এক্সরে করলেই দেখতে পাবেন সেখানে লাম্বার স্পন্ডালাইটিস ধরা পড়েছে, যেটা দীর্ঘদিন আগে চোটের কারণে আপনার হতে পারে। এবং এই কোমরের ব্যথা আর একটা কারণে হতে পারে, যাদের অত্যধিক ওয়েট, মানে হেভি ওয়েট, যাদের ওজন যাদের ভারী, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কমন কি অস্টিওআর্থারাইটিস, নি জয়েন্ট, হাঁটু ব্যথা, এবং লাম্বার রিজনে লাম্বার স্পন্ডালাইটিস, এবং হিপ জয়েন্টে একটা আর্থারাইটিস। এই তিনটে সমস্যা কিন্তু যাদের ওয়েট ভারী তাদের ক্ষেত্রে পাওয়া যায়। আমি আলোচনায় আসছি একদম। তবে তার আগে দেখে নেব কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। আরে বাবা, টিভির ভলিউম কমাতে হবে অবশ্যই। কে বলছেন? হ্যাঁ, হ্যালো, ময়দান থেকে বলছি। ময়দান থেকে বলছেন, বলুন কি প্রবলেম? প্রবলেম বলতে পায়ের একটা জায়গা আমার মাঝের মধ্যেই না টান ধরে, থেকে টান ধরে। আচ্ছা, পায়ের কোন জায়গায় টান ধরে? গোড়ালির দিকটা, গোড়ালির দিক। মানে গোড়ালির দিকটা না গোড়ালির ওপরে? না না, গোড়ালির দিকটাতেই। গোড়ালির দিকটাতে। তো গোড়ালির জায়গাটা ফোলা আছে না ফোলা নেই? হালকা ফোলা মতো আছে। তো বয়স কত? বয়স তো কম মনে হয়। হ্যাঁ, বয়স 21 বছর। হ্যাঁ, পা মচকে গেছিল বা পায়ে কোনো আঘাত পেয়েছিলে? না, পায়ে তো সেরকম কোনো আঘাত পাই না, কিন্তু সাইকেল চালানোর পরে বেশি এটা মনে হয়। সাইকেল কি অনেকক্ষণ চালাতে হয়? না না, মিনিট 15। মিনিট 15। আচ্ছা, কোনো ব্লাড কতদিন ধরে হচ্ছে এটা? এটা 2 মাস ধরে আমি লক্ষ্য করছি। সাইকেলটা চালানোর পরে একটু বেশি হয়। আচ্ছা, আর জল কতটা খাওয়া হয় সারাদিনে? জল তো খাই এভারেজ। অ্যাভারেজ মানে কতটা? 2-3 লিটার হয়? 3 লিটার হয়? হ্যাঁ হ্যাঁ, 3 লিটার খাই। আচ্ছা, পায়ের কোনো এক্সরে করা হয়নি বা কোনো ব্লাড রিপোর্ট করা হয়নি, তাই তো? না না না, মাঝের মধ্যে টান ধরে আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে, আমি বলছি, শুনতে থাকো, আমি টিভিতে বলছি। তো এনার যে সমস্যাটা হচ্ছে মেনলি, তো এটা কি হচ্ছে, সাইক্লিং করছে। আর একটা কথা আমি তোমায় বলতে ভুলে গেলাম, এখন কোনো হাই হিল পরবে না, চেষ্টা করবে ফ্ল্যাট সোলের জুতো পরার, মানে একদম সোজা। যাদের ক্ষেত্রে হাই হিল পরার অভ্যেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাঙ্কেল জয়েন্টে একটা পেন বা একটা স্প্যাজম লক্ষ্য করা যায়। তাদের ক্ষেত্রে আমরা বারণ করে দিই কি উঁচু হিলের জুতো পরবে না। হয়তো তুমি পরতেও পারো, নাও পরতে পারো, কিন্তু যদি পরো হাই হিল তাহলে সেটা ইউজ করবে না। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা, বেশি করে জল খাবে, কারণ 15 মিনিট সাইকেল চালানোটা এমন কিছু বেশি সাইকেল চালানো নয় যে থেকে তোমার এই ব্যথাগুলো আসতে পারে। তো তোমাকে খেয়াল রাখতে হবে যে মাসকুলার স্প্যাজম তোমার হচ্ছে কিনা। একটা এক্সরে করিয়ে নেবে অ্যাঙ্কেল জয়েন্টের, একটা ব্লাড ফর ইউরিক অ্যাসিডের একটা রিপোর্ট করাবে। এই দুটো রিপোর্ট করিয়ে যদি তাতে কোনো সমস্যা পাওয়া যায় তাহলে একটু যোগাযোগ করবে। আর যদি সমস্যা না পাওয়া যায়, আমি যেটা বললাম, হাই হিল ইউজ করবে না, বেশি করে জল খাবে এবং জায়গাটায় কিছু মালিশ করবে। উষ্ণ তেল করে নেবে, তিল তেলের মধ্যে 4 কোয়া কর্পূর দেবে এবং 8-10টা আকন্দ পাতা দিয়ে তেলটাকে গরম করবে। গরম করে সেই তেলটা দিয়ে মালিশ করে একটু সেঁক নেবে, দেখবে আস্তে আস্তে ব্যথা যন্ত্রণাটা কমে গেছে। কিন্তু যদি রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়ে তাহলে অবশ্যই একবার দেখা করে নেবে। তার জন্য কিছু মেডিসিন দরকার রয়েছে, সেগুলো খেলে তোমার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম। অল্প বয়সটাও কিন্তু একটা বড় মেডিসিনের মতন কাজ করে। তখন কিন্তু আমরা অনেক রোগের সঙ্গে তাড়াতাড়ি যুদ্ধ করার ক্ষমতাটাকে রাখি। তাই সে কারণে বলবো, অল্প বয়সে যখন সমস্যা হচ্ছে অনেক বেশি সচেতন তুমি, যে কয়েকদিনের সমস্যা কিন্তু মনে হলো ডাক্তারবাবুকে একটু জানাই এবং সলিউশনটা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে বলবো, যেটা বললেন ডাক্তারবাবু সেটা করো। যদি রেজাল্ট না পাও তবে তোমার কাছাকাছি চেম্বারে কিন্তু তোমাকে অবশ্যই যোগাযোগ করতে হবে। 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে এবং কাছাকাছি চেম্বারে পৌঁছে যেতে হবে। আলোচনা করছিলাম কোমরে ব্যথা নিয়ে, আর কি শুনবো? কোমরে ব্যথা আমি যে জায়গাটায় ছিলাম, কি আমাদের ওয়েট যখন ভারী হয়ে যায়, মানে আমাদের ওজন যখন বেড়ে যায়, তখন কি হয়, আমাদের যে ওয়েট, মানে টোটাল শরীর যে ওয়েটটা, সেটা আমাদের মেনলি 3টে জয়েন্ট হচ্ছে আমাদের এটা ক্যারি করে। একটা হচ্ছে লাম্বার জয়েন্ট, মানে লাম্বার ভার্টিব্রার জায়গাটা, একটা হচ্ছে হিপ জয়েন্ট, আর একটা হচ্ছে হাঁটু। তো এই 3টে জায়গার ওপর এফেক্ট পড়ে এবং এই 3টে জায়গা প্রেসারাইজ হয় এবং সেখানে সমস্যা আসে। দেখবেন যারা একটু ওজন বেশি তাদের কমপ্লেন থাকে, ডাক্তারবাবু আমার হাঁটু ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু আমার কোমরে ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু আমার হচ্ছে হিপ জয়েন্টে ব্যথা হচ্ছে, মানে কোমরের নিচের অংশে। তো এই সমস্যাগুলো যদি ঠিক করতে চান, যারা ওয়েট বেশি তাদের ওয়েটটা কিন্তু লস করতে হবে। এবং তার পাশাপাশি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, এবং এইটাকে ছোট সমস্যা ভাববেন না, যাদের লাম্বার রিজনে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস রয়েছে, মানে কোমরের জায়গায় যাদের ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে বেরিয়ে এসে নার্ভ কম্প্রেশন করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটা চলাটাও অনেক কষ্টদায়ক হয়ে যায়। এমনও পেশেন্ট দেখেছি যাদের ক্রাচ ধরে হাঁটতে হয় বা ওয়াকার ধরে হেঁটে আমাদের পেশেন্টরা আমাদের কাছে আসেন।
কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলবো, কারণ এই সমস্ত জিনিসের ক্ষেত্রে অপারেশন মেনলি সাজেস্ট করা হয় মডার্ন সায়েন্সের ক্ষেত্রে, কিন্তু অপারেশন করেও বহু মানুষ কিন্তু এই রোগ থেকে বেরিয়ে আসতে পারেন না। এবং বহু পেশেন্ট রয়েছেন তারা জিজ্ঞাসা করেন, যেখানেই হোক, রাজ্যের বাইরে হোক, যেখানেই অপারেশন সাজেস্ট করুক তারা জিজ্ঞাসা করেন কি ডাক্তারবাবু অপারেশনটা করলে কি আমি সুস্থ হয়ে যাব? সেখানে ডাক্তারবাবুরা বলেন কি এটার কোনো নিশ্চয়তা নেই যে আপনি অপারেশন করলেই ঠিক হয়ে যাবেন, আপনি আগের অবস্থায় আসতে পারবেন। তো যখন এর কোনো নিশ্চয়তা নেই কি অপারেশন করলে আমি আবার আগের জায়গায় চলে যাব, তো আপনাদের জন্য আমি একটাই কথা বলবো, উইদাউট অপারেশন আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে এবং পঞ্চকর্মটাকে অবশ্যই অ্যাড করে দেবো, সেই সমস্ত পেশেন্ট যাদের অপারেশনের কথা ডাক্তাররা বলেছেন তারা কিন্তু সুস্থ থাকতে পারেন। কারণ আমার নিজের দেখা পেশেন্ট এরকম রয়েছে অনেক, যারা ওয়াকার বা ক্রাচ নিয়ে এসেছেন, যারা হাঁটতে পারতেন না, তারা কিন্তু এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করেন উইদাউট অপারেশন। এবং আরও একটা কথা বলবো, এই আপনাদের যাদের ক্ষেত্রে কোমরের ব্যথা রয়েছে, কোমরের ব্যথা যাদের রয়েছে তারা কয়েকটা কথা ভালোভাবে মাথায় রাখবেন। ভারী ওজন তুলবেন না কখনোই, মানে হয়তো তুলতে হতে পারে, হয়তো কাজের মধ্যে পড়ছে, যতটা সম্ভব কম তোলা যায় সেটা চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে সেই অপশানটা রয়েছে কি না তুললেও চলে, তারা একদম তুলবেন না। কোনো ব্যায়াম এমন করবেন না যার মাধ্যমে আপনার কোমরের উপরে চাপ পড়ে। অনেক যোগা রয়েছে, অনেক ব্যায়াম রয়েছে যেগুলো কিন্তু কোমরের উপর প্রেশার পড়ে। সব যোগাই কিন্তু প্রত্যেকটা রোগের ক্ষেত্রে ইন্ডিকেটেড নয়, তার কিছু ইন্ডিকেশান থাকে, কিছু কন্ট্রা ইন্ডিকেশান থাকে, মানে কোথায় করতে পারবেন কোথায় করতে পারবেন না। যে সমস্ত যোগা বা ব্যায়াম করলে কোমরের উপরে চাপ পড়ে সেইগুলো একদম করবেন না। কোমর ঝুঁকিয়ে কোনো কাজ করবেন না, মানে কোমরটাকে নিচু করে কোনো কাজ করবেন না। যদিও আপনাকে বলছি, যদি আপনার কাছে অপশান না থাকে কি হ্যাঁ আমাকে কাজগুলো তো করতেই হবে, বাড়ির কাজ, অনেকের ক্ষেত্রে একা থাকেন, তারা যতটা সম্ভব কম করার সেটা চেষ্টা করবেন। পারলে কোমরে একটা বেল্ট ইউজ করবেন। বেল্টটা ইউজ করলে কি হয়, কোমরটাকে সাপোর্ট রাখে, মানে যখন কোমরটা আপনি নড়াবেন তখন ওই ভার্টিব্রাগুলোর বেশি মুভমেন্ট হবে না, যার ফলে নার্ভ কম্প্রেশন যেটা আছে সেটা বেশি হবে না, সেখান থেকে অনেকটা সাবধানে থাকা যায়। আপনারা যখন বাইরে যাবেন এই কোমরের বেল্টটা ইউজ করবেন। এবং আমি আপনাদের বলছি আয়ুর্বেদিক ট্রিটমেন্টে এবং আয়ুর্বেদের পঞ্চকর্ম ট্রিটমেন্টের মাধ্যমে এই যে কোমরের ব্যথা, এই কোমরের ব্যথাকে কিন্তু সম্পূর্ণ সুস্থ করা যায়। এই যে আপনারা বললেন কি কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, সেটাকে সুস্থ করা যায়। কারণ পঞ্চকর্ম থেরাপি এমন একটা থেরাপি, আমাদের কিছু লোকাল বস্তি রয়েছে, যেমন কোটি বস্তি রয়েছে, কোটি এক ধরনের ধারা রয়েছে যেটাকে আমরা কোটি ধারা বলি, মানে কোটি মানে হচ্ছে কোমর, কোমরের উপরে যে বস্তিটা দেওয়া হয় লোকাল বস্তি, সেটাকে আমরা কোটি বস্তি বলি। এবং এছাড়াও যে পঞ্চকর্ম ট্রিটমেন্টগুলো রয়েছে, যেমন বমন বিরেচন, বস্তি ট্রিটমেন্ট রয়েছে, তো সেইগুলো কিন্তু এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী। এবং এখনকার দিনে এখন মডার্ন ভাষায় আমরা বলছি কাপিং। কাপিং মানে কিন্তু আজ থেকে যে কাপিংটাও এখন পঞ্চকর্ম থেরাপির মধ্যে পড়ে, কিন্তু আমরা পূর্বে যেটা করে এসেছি আলাবু দিয়ে ট্রিটমেন্টটা, যে রক্তমক্ষণ ট্রিটমেন্টটা আলাবুর মাধ্যমে হতো, মানে লাউ, আলাবু মানে হচ্ছে লাউ, তো লাউটাকে যখন মাঝখান থেকে কাটা হয় তখন একটা কাপের মতো আকার ধারণ করে, আমরা যে চায়ের কাপ খাই তো ওই কাপের মতো আকার ধারণ করে। আগেকার দিনে কিন্তু এই আলাবু দিয়ে রক্তমক্ষণটা করা হতো, কিন্তু এখন সেটা মডার্নাইজ হয়ে কাপ হয়েছে। কিন্তু আমি বলবো যে সমস্ত পঞ্চকর্ম সেন্টারে আজকে হয়তো আমাদের রাজ্যের ভেতরে, রাজ্যের বাইরে বহু জায়গায় পঞ্চকর্ম সেন্টার রয়েছে, আমি সবগুলোকে ভালো বলতে একদমই পারবো না। তার মধ্যে কিছু জায়গা রয়েছে যেখানে অথেন্টিক পঞ্চকর্মটা হয়, এবং তার মধ্যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারটা অন্যতম, আমি 1 নম্বর বলতে পারি। কারণ আমরা এখানে যেমন কাপিংয়ের মাধ্যমে রক্তমক্ষণ করি, সেরকম আমরা আলাবুর মাধ্যমেও করি, এবং এই ট্রিটমেন্টটা যদি আমরা ঠিকঠাকভাবে দিতে পারি তার কিন্তু একদম কোমরে ব্যথাটা অবশ্যই সারবে। এবং আমাদের কয়েকটা মর্মস্থান আছে আয়ুর্বেদে। মর্মস্থান মানে হচ্ছে যেগুলো ভাইটাল পয়েন্ট অফ দ্য বডি, সেই মর্মস্থানগুলোকে যদি আমরা সঠিকভাবে স্টিমুলেট করতে পারি, টোটাল 107টা মর্মস্থান রয়েছে, তাহলে কিন্তু যে কোনো জায়গাকার ব্যথা, সেটা মাথায় ব্যথা হোক, কোমরে ব্যথা হোক, কোমরে আমাদের জেনে নিতে হবে কী কী মর্ম রয়েছে, সেই মর্ম পয়েন্টগুলোই যদি আমরা ঠিকঠাক স্টিমুলেট করতে পারি, যেটা এখনকার দিনে বলবো না, এটাও বহু প্রাচীন থেরাপি, একটা আকুপাংচার যে থেরাপিটা বলা হয়, আকুপাংচার থেরাপির সাথে কিন্তু আয়ুর্বেদের একটাই মিল রয়েছে। আকুপাংচারও কিন্তু স্পেশাল কিছু পয়েন্টের কথা বলা, ওরা যে ছুঁচটা ফোটায় বিভিন্ন জায়গায়, ওগুলো কিন্তু স্পেশাল পয়েন্ট, আর সেই পয়েন্টগুলোই কিন্তু আয়ুর্বেদে মর্মস্থান নামে আজ থেকে বহু 5,000 বছর আগে বলা রয়েছিল। তো এইটাকে যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে যে কোনো জিনিসকে কিন্তু আমরা ভালো করতে পারবো এবং সুস্থ করতে পারবো। একদম। তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাতে কিন্তু শুধু একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক আছেন তার নয়, তার পাশাপাশি অত্যাধুনিক মেডিসিন
এবং অত্যাধুনিক পঞ্চকর্মা ডিপার্টমেন্ট। আর এই সব কিছুর সহযোগিতায় আপনার কোমরে ব্যথা কেন, আপনার শরীরের যে কোনো জায়গার যে কোনো অস্থির ব্যথার কিন্তু একেবারে নির্মূল করা সম্ভব। এই বিষয়ে আলোচনায় আবারও থাকবো, তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ না, কে বলছেন? আমি অনিতা ঘোষ বলছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে, বলুন কি প্রবলেম? আমার হাঁপানি টান আছে, টোটকার ব্যাপারে কিছু বলেন ডাক্তার। আচ্ছা, বয়স কত একটু বলুন ডাক্তারবাবুকে। আমি 52 বছর বয়স। 52 বছর বয়স, হাঁপানির সমস্যা আছে। কতদিন ধরে আছে এটা? 20 বছর। আচ্ছা, কোনো ইনহেলার ইউজ করেন? আগে করতাম, এখন আর করি না। মানে একটু দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে কাজ করলে, ঘর টর ঝাড়লে শ্বাস করতে কষ্ট হয়। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করিয়েছেন? না, ট্রিটমেন্ট করিনি, আয়ুর্বেদিক করিয়েছিলাম অনেকদিন আগে, তো কিছু হয়নি। আচ্ছা, কতদিন আগে করিয়েছিলেন? তাও ধরে রাখুন 5 বছর আগে। আচ্ছা, ঠিক আছে। আর আপনার বাড়ি কোথায় বললেন? ব্যারাকপুরে। বলছি ডাক্তারবাবু, আপনি কোনো টোটকা বা কি কমলে এরকম যদি একটা কিছু বলেন ডাক্তারবাবু, আমার খুব ভালো হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। শুনুন। তো যে সমস্যাটা উনি নিয়ে ভুগছেন, যেটা হচ্ছে হাঁপানি, যেটাকে আমাদের আমাদের সিওপিডি বলা হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা ডিসঅর্ডার। সেখানে কি হয়, আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা রয়েছে, যেটা আমাদের ট্র্যাকিয়া রয়েছে, তারপর আপনার ব্রঙ্কাস রয়েছে, ব্রঙ্কেল রয়েছে, ওই জায়গাটা একটা ইনফ্লামেশন হয়। এবং ডিউ টু ইনফ্লামেশন ওই যে আমাদের শ্বাসনালীটা আছে, যেটা মানে আমাদের দুটো নালী পরপর আছে, শ্বাসনালী এবং খাদ্যনালী। ওই জন্যে মানুষকে বলা হয় কি, খাওয়ার সময় কোনো কথা বলবেন না, যাতে খাদ্যনালীতে খাবারটা যদি না গিয়ে যদি শ্বাসনালীতে আসে, তখনই কিন্তু আমাদের বিষমটা লাগে। ওই শ্বাসনালীতে যখন আপনার ইনফ্লামেশনের জন্য শ্বাসনালীটা সরু হয়ে যাচ্ছে, তখন নিঃশ্বাস প্রশ্বাসটা নিতে অসুবিধা হয়। মডার্ন সায়েন্সে কি করে, এর ট্রিটমেন্ট যেটা রয়েছে, সেখানে কিছু আমাদের ব্রঙ্কো ডাইলেটার দিয়ে দেয়, যাতে ওই শ্বাসনালীটা ফুলে যায় এবং তার নর্মাল প্যাসেজটা তৈরি হয় এবং সে যাতে স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাসটা নিতে পারে। কিন্তু এটা ওনাকে সারা জীবন নিয়ে যেতে হবে, যখনই অসুবিধা হবে তখনই ব্রঙ্কোডাইলেটর ইউজ করতে হবে। কিন্তু আয়ুর্বেদে এর পার্মানেন্ট সলিউশন রয়েছে, আয়ুর্বেদের পার্মানেন্ট ট্রিটমেন্ট রয়েছে। কারণ কিছু ট্রিটমেন্ট যেটা রয়েছে আমাদের, যেমন শীতপল রয়েছে, শীতপল মানে মিছরি, মৌরি রয়েছে, এবং কিছু হার্বস রয়েছে, যার মাধ্যমে কিন্তু এই ধরনের রোগ থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। এবং আপনার ভবিষ্যতে এর জন্য কোনো ওষুধও খেতে হয় না এবং ইনহেলারও নিতে হয় না। আপনি ট্রিটমেন্ট যদি করেন, আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। কিন্তু আপনি কিছু জিনিস জানতে চাইলেন, যার মাধ্যমে বাড়িতে থেকে হয়তো আপনার কিছুটা হলেও উপকার হতে পারে। আপনি বাসক পাতা নেবেন, বাসক পাতা, যষ্টিমধু, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, এই কয়েকটা 5টা জিনিস নিয়ে জলের মধ্যে দেবেন। জলটাকে উষ্ণ গরম করবেন, গরম করে তার স্টিমটা নেবেন, মানে ধোঁয়াটা, মাথাটা ঢেকে দিয়ে তার ধোঁয়াটা ইনহেল করবেন। এবং দ্বিতীয়ত বাসক পাতার রস খাবেন। তৃতীয় হচ্ছে যষ্টিমধুটা কিনে রাখবেন বাড়িতে, ছোট ছোট আদার মতো, যেরকম আমরা সরু সরু আদার মতো সাইজ করে রাখি ছোট ছোট, ওটা সারাদিন মুখের মধ্যে ফেলে রাখবেন এবং চেবাবেন, এর রসটা নেবেন। তাহলে দেখবেন এটা অনেকটা কমে যাবে। কিন্তু পার্মানেন্ট যদি সলিউশন আপনার দরকার হয়, তাহলে আপনাকে কিন্তু আমাদের চেম্বারে একবার দেখা করতে হবে, যেটা আপনার ব্যারাকপুর থেকে খুব কাছে, আমাদের হচ্ছে মধ্যমগ্রাম, যেটা আমাদের কর্পোরেট অফিস। তো সেখানে একবার দেখা করে নেবেন সময় পেলে। আর যেগুলো বললাম সেগুলো বাড়িতে ব্যবহার করুন, তার থেকে কিন্তু আপনি সাময়িক হলেও ভালোই উন্নতি পাবেন। একদম ঠিক কথা। তবে আমরা কিছু কিছু মানুষ আছি যারা যদি এরকম টোটকা বা টিপস পাই, তাহলে আর ডাক্তারবাবুদের কথা কিন্তু মনে রাখি না। তো সেখানে বলবো 20 বছরের সমস্যা, আমার মনে হয় এই টোটকা বা টিপসটাই আপনি পেয়ে কিন্তু সন্তুষ্ট হয়ে যাবেন, আর ভাববেন না এনবিপিতে আসার কথা। তবে এটা ভাববেন, জীবন কিন্তু আপনার একটা, সেটাকে নিয়ে ছেলে খেলা করবেন না। 20টা বছর পার করে ফেলেছেন, এরপরও যদি বাড়িতে শুধু টিপস বা টোটকার মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখতে চান, তাহলে এবার দায়িত্ব আপনার জীবনের, আপনার কিন্তু নিজের। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন? হ্যাঁ আমি প্রদীপ পাল কথা বলছি, পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে, বলুন প্রদীপ বাবু কি প্রবলেম? প্রবলেম বলতে এই 1 সপ্তাহ আগে, প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে আমার মানে নখে খুব মানে প্রচুর ব্যথা করছিল আর কি, বুঝতে পেরেছেন? এবারে ব্যথা করাতে আমি গরম জলে হাত ডুবিয়ে দিই, তার ফলে দেখি তার 2-3 দিন পরেই আমার নখটা না কালো হয়ে যায়। গরম জলে কে হাত ডুবাতে বলেছিল? মানে খুব ব্যথা করছিল আর কি, মানে ওই জন্য বাড়ির লোক বলছিল যে একটু যদি গরম জল বা ছিট নেওয়া যায় হয়তো কমে যেতে পারে। নখটা কি পুরোটা কালো হয়ে গেছে? প্রায় পুরোটাই কালো হয়ে গেছে বলতে গেলে। আর নখের কোন জায়গাটা ব্যথা করছিল, কোনটা না নিচের দিকটা?
মানে নখের ওই যে কোণ হয় না, নখের কোণ। তো এখন কি নখটা উঠে যাবে মনে হয়? নখটা কি পচে গেছে মনে হচ্ছে? নখটা তো পুরো কালো হয়ে গেছে, ব্যথা আছে, ঠিক আছে, মাঝে মাঝে যন্ত্রণা হয়। তো ওষুধ কিছু খেয়েছেন? না, ওষুধ তো এখনো কিছু খাইনি। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি থেকে। মানে আমরা নকুনি বলি যেটাকে, সেটাই বোধহয়। যেটা নকুনি বলি, যেটা আমাদের মেডিকেল সায়েন্সে বলা হয়, এই রোগটার নাম কয়েলোনোকিয়া। তা এই নামটা আমার ছোটবেলায় পড়তে অনেক খুব কষ্ট হয়েছিল, উচ্চারণই করতে পারতাম না কি রোগটার নাম। তো এই যে নকুনি হচ্ছে বা এটা ফাঙ্গাল ইনফেকশনও ভদ্রলোকের ছিল, যার ফলে কি হয়েছে, গরমে ডোবাতে পুরো নখটা নষ্ট হয়ে গেছে। কয়েলোনোকিয়া মানে নখের এক সাইডে পুঁজ জমা, আমরা দেখেছি ছোট পুঁজ হয় এবং প্রচণ্ড ব্যথা হয়। এটা পায়ের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, হাতের আঙুলেও হয়। কিন্তু আপনি যেটা সব থেকে বড় ভুল করেছেন, যেটা হাতটা জলের মধ্যে ডুবিয়েছেন, গরম জলে। সব জায়গায় যে ব্যথা হলে জলের মধ্যে ডুবিয়ে বসে থাকলে ভালো হবে, সেটা একদমই নয়। আমরা গোড়ালির ব্যথা বা আমরা পায়ের ব্যথার ক্ষেত্রে সেটা বলে থাকি, কিন্তু হাতের ব্যথা আঙুলের দেখতে হবে আপনার রোগটা কি হয়েছে। সেই আমি বলি না, রোগটাকে নির্ণয় না করে ট্রিটমেন্ট করলে যা হয়, সেটা হচ্ছে আপনার ওই আঙুলের ক্ষেত্রে হয়েছে। আপনার যে মেন সমস্যাটা এখন হয়েছে, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তার সাথে আপনার নখটা নষ্ট হয়ে গেছে, যেটা কিনা ড্রেসিং করার দরকার রয়েছে। ড্রেসিং না করলে ভবিষ্যতে ওখান থেকে ইনফেকশন হতে পারে। একটা আপনি পাঁশকুড়ায় বাড়ি, আপনি যদি এর মধ্যে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন তো খুব ভালো, না হলেও আশেপাশে কোনো ডাক্তারকে দেখিয়ে নিন, কোনো অ্যান্টিবায়োটিক কোর্স করুন। অ্যান্টিবায়োটিক কোর্স করলে এটা অনেকটা গ্রিপের মধ্যে, মানে আয়ত্তের মধ্যে আপনার চলে আসবে। আর যদি আপনি পারেন তাহলে আমার মেছেদায় চেম্বার রয়েছে, সামনেই মেছেদায় চেম্বার, এই সামনের সপ্তাহতেই মেছেদায় চেম্বার রয়েছে, যেখানে আমাদের ডাইরেক্টর ডক্টর বি শর্মা যাবেন, ওনার সাথে দেখা করতে পারেন। আর হয়তো 3-4 দিন বাকি আছে, হয়তো 5 দিন বাকি আছে ওখানে মেছেদায় চেম্বার। তো আপনাকে এখন একটা কথা বলে দিচ্ছি, সোহাগা কিনবেন। সোহাগা, যেটাকে টঙ্কন বা বোরাক্স বলে, সোহাগা যেটা ওই মানে কড়ায় ভাজলে খইয়ের মতো ফুটে ওঠে, ওই সোহাগা কিনবেন। মধু নেবেন, আর তার সাথে আপনি কি করবেন, নিম আর হলুদের রস, 1 চামচ হলুদের রস আর নিম পাতা বাটা, এটাকে মেখে নেবেন। লোদ পারলে লোদ নেবেন, নইলে চন্দন নেবেন। এইগুলো নিয়ে একসাথে মিশিয়ে ওই আঙুলটায় লাগাবেন। যদি না অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাতে চান, লাগালে দেখবেন 2-4 দিনের মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু সোহাগাটা অবশ্যই এর সাথে রাখবেন। তারপরে এই সামনের ডেটে 1 সপ্তাহ পরে ডক্টর শর্মা কিন্তু থাকছেন মেছেদা চেম্বারে। আপনি একটু দেখুন, হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, কারণ একবার যখন ওই নখটা কালো হয়ে গেছে, ভবিষ্যতে কিন্তু এটা কালোই হয়ে থাকবে এবং নষ্ট হতে থাকবে আস্তে আস্তে। সেই জায়গাটায় যদি আপনি না যেতে চান, নখটাকে যদি বাঁচাতে চান, তাহলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিন। দেখুন হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারটা নোট করে একবার একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেছেদা চেম্বারে দেখা করুন, অবশ্যই আপনি ভালো থাকবেন। একদম। আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু এই প্রবাদ বাক্যটা ভীষণ খাটে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেটা শুধু আপনার বাড়ির মানুষদের পরামর্শ হয়েছে তা না, আমার বাড়ির পরামর্শও কিন্তু অনেক ক্ষেত্রে আমার ভুল হয়, বা আমার পরামর্শে কারোর কিন্তু ভুল হয়। তাই বলি এক্সপার্টের পরামর্শ নিন, যিনি জানেন তার কথা শুনুন। এবং আমাদের শারীরিক সমস্যার এক্সপার্ট কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের কথা ছাড়া কারুর কথা শুনে কোনো রকম এক্সপেরিমেন্ট নিজের জন্য বা কারুর জন্যই করবেন না। চট করে বলবো সংস্থার ডিরেক্টর বি শর্মা, তাকে আপনি কোথায় কোথায় পাচ্ছেন? পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, এনবিপির হেড অফিস মধ্যমগ্রাম, সেখানে সোমবার উনি থাকছেন, মঙ্গলবার উনি কিন্তু থাকছেন অবশ্যই শিবপুর চেম্বারে, বুধবার থাকছেন বালচিগুড়ি হাওড়ার, এবং থাকছেন কলকাতার শোভাবাজার চেম্বারে। এর পাশাপাশি বৃহস্পতিবার আপনারা আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন, শুক্রবার বেলুড়ে পেয়ে যাচ্ছেন, শনিবার খিদিরপুরে পাচ্ছেন, রবিবার ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা শুক্রবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, সোমবার আপনারা বেলুড়ে পাচ্ছেন এবং মঙ্গলবার আপনারা কিন্তু ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে বৃহস্পতিবার করে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে। এছাড়াও কলকাতা এবং হাওড়ার আর কোন চেম্বারে কোন ডাক্তারবাবুকে পাচ্ছি জানতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের ফোন করতে হবে। আপনাদের পাশাপাশি বলে রাখি, ম্যাডামকে আপনারা কিন্তু মেছেদায় পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর। তবে মাঝে মধ্যে বোধহয় একটু চেঞ্জ হতে পারে, যেমন এবার হয়তো বি শর্মা যাচ্ছেন, আবার পরের বার হয়তো ম্যাডামকে আপনারা পাচ্ছেন, বা কোনোবার হয়তো ডক্টর এস ঘোষাল বা ডক্টর এ হালদারকে আপনারা পেলেন, সেটা বড় ব্যাপার না। এনবিপির চিকিৎসক তো উনি, একটুখানি কি কিন্তু যথেষ্ট, কারণ এনবিপির প্রত্যেকজন চিকিৎসকের চিকিৎসা পদ্ধতি একেবারে সেম, মেডিসিনও সেম, পঞ্চকর্মা সিস্টেমও সেম। তাই অবশ্যই চোখ বন্ধ করে যে কোনো চিকিৎসকের কাছে কিন্তু আসতে হবে, তবে তাকে অবশ্যই এনবিপির চিকিৎসকে কিন্তু হতে হবে। বলে রাখবো ডক্টর এ হালদারের কথা, তাকে কিন্তু হেরিয়ায় পাচ্ছেন, আপনারা বহরমপুরে পাচ্ছেন, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া,
আরামবাগ চেম্বারে পাচ্ছেন। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশেও কিন্তু চেম্বার হয় এবং বাংলাদেশে প্রত্যেক মাসের লাস্ট উইকে চেম্বার থাকে, সেখানে উপস্থিত থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। পেয়ে যাচ্ছি কিন্তু অবশ্যই ডক্টর এস ঘোষালকে কলকাতা এবং হাওড়ার পাশাপাশি কিন্তু নর্থ বেঙ্গলে রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি চেম্বারে উনি কিন্তু থাকছেন। চলে যাই নতুন চেম্বারগুলোর কথায়। 28শে জুলাই কিন্তু আসামের ডিব্রুগড় চেম্বারের ওপেনিং রয়েছে, থাকছেন অবশ্যই কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। তার পাশাপাশি 11 তারিখ গঙ্গারামপুর, 11ই আগস্ট গঙ্গারামপুরে চেম্বার রয়েছে এবং 18ই আগস্ট কিন্তু বনগাঁতে চেম্বার। দুটোই নতুন চেম্বার, প্রথমবার চেম্বার। অনেকে অলরেডি নাম লিখিয়েছেন, যারা এখনো লেখাতে পারেননি বা শুনে উঠতে পারেননি, জেনে উঠতে পারেননি, তাদের বলবো এবারে কিন্তু অবশ্যই নাম লেখাতে হবে। অবশ্যই যেহেতু নতুন চেম্বার, প্রথম দিনের চেম্বার, পেয়ে যাবেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে এবং সাথে থাকবেন অবশ্যই অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আজকে কোমরে ব্যথা, কোমরে যন্ত্রণা, কোমরের প্রবলেম নিয়ে কথা বলছিলাম। অনেক ক্ষেত্রে আপনারাই বলেন যে এত পুরনো ব্যথা, দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরেও তো এখনো ভালো হয়নি, তবে ডাক্তারবাবু এবার একটা ভালো অ্যাডভাইস দিয়েছে যে কোমরের অপারেশনটা করে ফেলুন। তো অপারেশনটা করবেন নাকি করবেন না, সেটা অবশ্যই এনবিপি চিকিৎসকেরা আমাদের কিছুটা অ্যাডভাইস দিতে পারেন। একদমই, যেটা কোমরের অপারেশন বলা হয়, কোমরের অপারেশন করলেই যে আপনি ভালো থাকবেন তার কোনো মানে নেই, কারণ এটা নিয়ে আমি আগেই বললাম। কোমরের অপারেশন এরকম একটা জিনিস কি একবার যদি একটু এপাশ থেকে ওপাশ হয় তাহলে সারা জীবন কিন্তু বিছানায় শুয়ে থাকতে হবে। কারণ এখানে কি হয়, আমাদের যে নার্ভগুলো যাচ্ছে, বারবার বলছি যে স্পাইনাল নার্ভগুলো ভার্টিব্রাল কলমের পাশ দিয়ে যাচ্ছে, তাতে যদি সামান্য থেকে সামান্যতম প্রবলেম হয়, কারণ যে ডাক্তারবাবু অপারেশন করছেন তিনিও চান না কোনো পেশেন্টের ক্ষতি হোক, কিন্তু মানুষ মাত্রেই ভুল হয়, মানুষ তো ভগবান নয়, মানুষ মাত্রে ভুল হতে পারে। সামান্য থেকে সামান্য প্রবলেমে আপনারা কিন্তু বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারেন। যেখানে আপনারা উইদাউট অপারেশন আয়ুর্বেদের হাত ধরলে, যেখানে আপনারা সুস্থ থাকতে পারছেন, আপনাদের কোমরে ব্যথাটা চলে যাবে, আপনাদের অপারেশন করতে হবে না। আয়ুর্বেদিক মানে কি, এক ধরনের হার্বাল ট্রিটমেন্ট এবং তাতে কিছু মেটালিক মেডিসিন রয়েছে যেটা রসশাস্ত্রের মধ্যে আসে, এবং তার সাথে পঞ্চকর্ম থেরাপি। এই সমস্ত জিনিসটা আপনি যদি নিতে পারেন ঠিকভাবে, তাহলে তো আমি জোর গলায় বলবো শুধু কোমরের ক্ষেত্রে কেন, যে কোনো কিছু রোগের ক্ষেত্রে, যেগুলো ক্রনিক এবং ক্রিটিক্যাল রোগ, আপনার অপারেশনের দরকার পড়বে না। সেটা কোমর হতে পারে, সেটা হাঁটু হতে পারে, সেটা ঘাড় হতে পারে, সেটা হিপ জয়েন্ট হতে পারে, যে কোনো। এবং কি আপনাকে আমি বলবো, যে ধরনের স্টোনগুলো থাকে, কিডনি স্টোন, সেখানেও কিন্তু আয়ুর্বেদ ভালো কাজ করে। তো আপনারা যেভাবেই ভাবুন না কেন, আপনারা একবার আয়ুর্বেদের কাছে আসুন। আয়ুর্বেদ করলে অবশ্যই উইদাউট অপারেশনে আপনারা ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। একদম ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। এবং এটা কি শুধু মুখের কথা নাকি এর প্রমাণ রয়েছে? অবশ্যই সেই প্রমাণটাই কিন্তু দেওয়ার চেষ্টা করব। যারা পৌঁছে গিয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কি বলছেন, তারা কতটা ভালো হয়েছেন এবং এখন তারা কি উপলব্ধি করছেন, সবটা তাদের মুখ থেকেই শুনি, তারপর ফিরছি অনুষ্ঠানে। नमस्कार, आदाब, सत श्री अकाल, अस्सलाम वालेकुम। मैं हूं आपका दोस्त रजा मुराद। आज मैं आपसे एक बहुत ही इंपॉर्टेंट बात शेयर करना चाहता हूं। कुछ दिनों पहले जब मैं कोलकाता आया था तो मेरे घुटनों में शदीद दर्द महसूस हुआ। जब मैंने इंक्वायरी की इलाज के बारे में, तो मुझे पता चला कि यहां पर एनबीपी, यूनानी एंड आयुर्वेदिक रिसर्च सेंटर है, जहां डॉक्टर शर्मा मरीजों का इलाज करते हैं। मैं डॉक्टर शर्मा से मिला और उनसे मैंने अपना इलाज कराया, और जिसका नतीजा ये हुआ कि घुटनों का दर्द अब कोसों दूर चला गया। मैं बिल्कुल सेहतमंद हूं और अब मुझे घुटनों की कोई तकलीफ नहीं है। तो मैं आप सबको ये रिकमेंड करता हूं कि अगर आप कभी भी इस किस्म की किसी भी तकलीफ में मुब्तला हों तो आप जरूर एनबीपी, यूनानी एंड आयुर्वेदिक रिसर्च सेंटर जाकर डॉक्टर शर्मा से मुलाकात करें, उनसे अपना इलाज कराएं। आपका दर्द आपसे कोसों दूर चला जाएगा और आप बिल्कुल सेहतमंद हो जाएंगे। जय हिंद। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে, প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালির প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই,
অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়। তা আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুতোর মতো ফুলে গিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, এরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি NBPতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস। এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, এই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, গাঙ্গুলি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম NBP ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। যারা পৌঁছে গিয়েছেন এনবিপি উনারি আর্বুদা রিসার্চ সেন্টারে তারা ভালো আছেন, এই প্রমাণ সত্যি আছে এনবিপির হাতে। কারণ প্রত্যেক দিন হাজারো মানুষের ভিড় থাকে, প্রত্যেকটি চেম্বারে কিন্তু থাকে আপনাদের উচ্ছ্বাস, আপনাদের আনন্দ যে ডাক্তারবাবু মেডিসিন খেয়ে ভীষণ ভালো আছে। এবং চেম্বারের সংখ্যা কিন্তু প্রচুর। এখন আপনারা জানেন যে সব থেকে বেশি চেম্বার বোধহয় এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারে, মানে এটাতে কোনো প্রশ্ন চিহ্ন আর থাকে না। কারণ শুধুমাত্র কলকাতা বা হাওড়া নয়, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আনাচে কানাচে চেম্বার রয়েছে এবং পশ্চিমবঙ্গের বাইরে এমনকি প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু এখন আপনাদের জন্য চেম্বার রয়েছে। আর এত চেম্বার কেন বলুন তো? আপনাদের জন্য, আপনাদের তাগিদার জন্য, আপনাদের চাহিদার জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আর সে কারণে আরও বাড়ছে কিন্তু এনবিপির চেম্বারের সংখ্যা এবং এটা আরও দ্বিগুণ হবে সেই বিশ্বাস ভরসা কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের রয়েছে। আমরা আজকে বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আলোচনা করছিলাম, কোমরে ব্যথা নিয়ে আমরা কথা শুনছিলাম এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সংস্থার অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। আরেকবার ডাক্তারবাবুর থেকে একটু শুনে নেব যে আমাদের তো আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ জয়েন্টে ব্যথা হয়, তো কোমরে ব্যথা ছাড়া বাকি যে জয়েন্টের ব্যথাগুলো তার জন্য তো এনবিপিতে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। একদমই, কারণ কোমরে ব্যথা ছাড়াও আমাদের বিভিন্ন জয়েন্ট স্পেসে ব্যথা হয়। যেমন আমরা কোমরে ব্যথার যেমন লাম্বার স্পন্ডলাইটিস বললাম, এছাড়া আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে যেটাকে সার্ভাইকাল স্পন্ডলাইটিস বলে। রিমোটয়েড আর্থারাইটিস রয়েছে যেটা আমাদের স্মল জয়েন্ট, যেগুলো ছোটো ছোটো জয়েন্ট, আঙুলের জয়েন্ট, সেখানে ব্যথা হতে পারে। এছাড়া অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট রয়েছে, অ্যাঙ্কেল জয়েন্টের পেন রয়েছে যেটাকে গাউটি আর্থারাইটিস বলা হয়, সাইটিকা সিনড্রোম রয়েছে। তো অনেক ধরনের ব্যথা রয়েছে। আমি আজকে মেনলি কোমরে ব্যথা ছাড়া রিমোটয়েড আর্থারাইটিস নিয়ে একটু বলবো, কারণ অনেকদিন এই রোগটা সম্বন্ধে বলা হয়নি। তো আপনি আগে ফোনটা নিয়ে একদম একদম অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখে নিই কে আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বললে শুনতে পাবো। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, বাগনান থেকে শিমুল ঘোষ বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম, বয়স কত? প্রবলেম হচ্ছে আমি না মুখে কোনো মানে খাবারের স্বাদ পাচ্ছি। বয়স কত আপনার? বয়স 27 বছর। 27 বছর, মুখে খাবার স্বাদ পাচ্ছি না মুখে। কতদিন এটা? 3-4 দিন হয়েছে।
জ্বর টর হয়েছিল? আর জ্বর টর কিছু হয়নি, মানে কেন জানি না, জ্বরও না সর্দি কাশিও না কিছুই না, কিন্তু খাবারের কোনো টেস্ট পাচ্ছি না মুখে। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা হচ্ছে? ভালো লাগছে না, রুচি লাগছে না। আচ্ছা, অন্য কোনো সমস্যা হয়েছিল? অন্য কোনো সমস্যা নেই, তবে আমার মানে পটিটা রোজ ক্লিয়ার হয় না, রেগুলার ক্লিয়ার হয় না, মানে পটির পেটটা ঠিক আসে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি থেকে হচ্ছে। তো ওনার যে মেন সমস্যাটা, যেটা 2-4 দিন ধরে মুখের মধ্যে কোনো স্বাদ আসছে না বা অরুচি, যেটা অ্যানোরেক্সিয়া বলা হয়, এটা 2-4টে কারণে হতে পারে। উনি তার মধ্যে একটা কারণ বলেই দিলেন কি কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, রেগুলার পটি পরিষ্কার হয় না, সেখান থেকে কি হয় আমাদের লিভারের একটা সমস্যা আসে। এবং যে এই যে আমাদের মুখের মধ্যে মানে বিষাদ হয়ে যায়, মানে টেস্ট পাওয়া যায় না, টেস্টলেস হয়ে যায়, সেটা কিন্তু আমাদের যে স্বাদ কোরকগুলো রয়েছে আমাদের মুখের মধ্যে, জিভের ওপরে, তো সেইগুলো ফাংশনটা করা বন্ধ করে দেয়। আমি যেরকম মর্মের কথা বলছিলাম, আমাদের নাকের মধ্যে যেমন ফন মর্ম রয়েছে, ফন মর্মে যদি কোনো সমস্যা হয় সেখান থেকে আমাদের ঘ্রাণটা যেতে পারে, সেরকম মুখের মধ্যেও কিছু মর্মস্থান রয়েছে যেখান থেকে কিন্তু এরকম মানে মুখের মধ্যেটা বিষাদ হয়ে যেতে পারে। আপনাকে প্রথমে আমি একটা কথা বলবো, একটা লিভার ফাংশন টেস্ট করেন, এলএফটি। এবং কি আপনার যে সমস্যাটা এখন হচ্ছে, যেটা আপনার ল্যাট্রিনটা ক্লিয়ার হচ্ছে না, সেটার কিন্তু আপনার ট্রিটমেন্ট করানোর দরকার রয়েছে। সেটা যখন আপনার নর্মালাইজ হয়ে যাবে, তখন কিন্তু দেখবেন আপনার টেস্টটা আবার ফিরে এসছে এবং খিদে ভাবটাও বেড়েছে। আপনার লিভারের একটা সমস্যা আসছে বা এসে গেছে অলরেডি, যেখান থেকে এই প্রবলেমগুলো হচ্ছে। একটা ইউএসজি হোল অ্যাবডোমেন করাবেন, পেটের একটা ছবি করাবেন, এবং তার সাথে লিভার ফাংশন টেস্ট, ব্লাডের একটা টেস্ট, এই টেস্ট দুটো করিয়ে এই টেস্ট দুটোর মধ্যে কিছু না কিছু সমস্যা ধরা পড়লে যদি লাইভে বলতে চান লাইভে বলবেন, আর নইলেই আপনার বাগনানের কাছেই আমাদের চেম্বার রয়েছে মেছেদায় এসে একটু যোগাযোগ করবেন। যদি কিছু মেডিসিন লাগে আমরা বলে দেবো, এবং এর যে পার্মানেন্ট সলিউশনটা আপনি কিন্তু পেয়ে যাবেন। কিন্তু এইটা যদি আপনি ধীরে ধীরে রাখতে থাকেন, অনেক দিন, দীর্ঘদিন, বহুদিন ধরে এই রোগটা থাকতে থাকে আপনার শরীরে, আপনার যেমন খেতে ইচ্ছে হচ্ছে না, আপনার যেমন টেস্ট চলে যাচ্ছে, এর পাশাপাশি দেখবেন ভবিষ্যতে পাইলসেরও সমস্যা আসতে পারে। কারণ কনস্টিপেশন বা এক্সেসিভ স্টুল পাস, মানে আপনার ডায়রিয়া, দুটোর ক্ষেত্রে কিন্তু আপনার পাইলসের সমস্যা আসে। কারণ আমরা জানি, আমরা আলোচনা করি কি পাইলস কী থেকে হতে পারে। পাইলস যেমন কনস্টিপেশন থেকে হতে পারে, পাইলস এক্সেসিভ যদি আমাদের স্টুল পাস হয়, মানে ডায়রিয়া বা অ্যামিবিয়াসিসের মতো যদি কোনো প্রবলেম থাকে, ইরিটেবল বাউল সিনড্রোমের মতো কোনো প্রবলেম থাকে, বারবার যেতে হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি একটু যোগাযোগ করে নেবেন, দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, নোট করে নিয়ে একবার মেছেদা চেম্বারে এসে দেখা করুন, ওই দুটো রিপোর্ট নিয়ে যেভাবে বলবো আমরা সেভাবে শুনলে আশা করছি আপনার এই সমস্যাটা আর থাকবে না। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন, বলুন কে বলছেন? ঋষিকেশ দাস বলছি, বাগুইহাটি থেকে। বাগুইহাটি থেকে, বলুন কি প্রবলেম? প্রবলেম হচ্ছে চুলে খুঁজছি মাথার মধ্যে। আচ্ছা, ড্যান্ড্রফের সমস্যা। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা রয়েছে? না, অন্য কোনো সমস্যা নেই, এবং আমার চুল বেশিরভাগটাই কালো, মানে সাদা চুল নেই। বয়স কত বললেন? বয়স 52। আচ্ছা, জায়গাগুলো চুলকায়, খুশকি যে হচ্ছে চুলকাচ্ছে? না, চুল করছে না, কিন্তু যখন মাথা স্নান করার পর যখন মাথা চিরুনি দিয়ে আঁচড়ানো হচ্ছে, তখন কিন্তু চুল উঠে আসছে কিছু। চুল তো উঠে আসবে, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। তো বলছি, তেল লাগান মাথায়? হ্যাঁ, তেল ইউজ করি। তেল লাগানোটা কমাতে হবে, কি বললাম বুঝলেন? আচ্ছা, তার বদলে কি লাগাবো? আপনি শুনতে থাকুন, আমি টিভিতে বলছি কি করলে ভালো হয়। সঙ্গে থাকুন। তবে লাকি মানুষ যে কোনো গ্রে হেয়ার নেই, এবং একজন তো খুব অল্প বয়স থেকে এই সমস্যা আমাদের চলে আসে। আপনার ক্ষেত্রে যেটা ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, এই ড্যান্ড্রফের প্রবলেমটা আপনি নিজেই বললেন কি চান করার পর চুল আঁচড়ালে চিরুনির সাথে চুল উঠে আসছে, এটা হবেই। কারণ ড্যান্ড্রফ যখন মাথায় থাকবে, ড্যান্ড্রফ থাকলেই আপনার হেয়ার ফলিকুলগুলোকে নষ্ট করবে এবং সেখানে ইনফেকশন তৈরি করবে, এবং চুলের যে গোড়া, মেন কথা হচ্ছে যে চুলের গোড়াটা কিন্তু দুর্বল করে দেবে, যার ফলে চুলটা উঠতে থাকবে। আপনি যে আমি বললাম আপনি চুলে তেল লাগাবেন না, কিছু হার্বাল অয়েল রয়েছে যেগুলো আপনাকে ইউজ করতে হবে, যেখান থেকে কি হবে আপনার ওই তেলের পরিবর্তে এই তেলটা দিলে কি হবে, আপনার ড্যান্ড্রফটা বাড়বে না, এবং যে ড্যান্ড্রফটা হচ্ছে ওটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আমরা শিয়াল কাটার কথা শুনে থাকবো, শিয়াল কাটার কথা শুনেছেন? নামটা শুনেছি। হ্যাঁ, নাম শুনেছেন? শিয়াল কাটা মানে হচ্ছে, এটা হচ্ছে চোর কাটা, যেটা আমরা ছোটবেলায় খেলতে যেতাম ওই মাঠে বা ঘাটে, যখন গ্রামের দিকে খেলতে যেতাম, প্যান্টের মধ্যে ঢুকে যেত, সেটা হচ্ছে শিয়াল কাটা। এই শিয়াল কাটা থেকে এক ধরনের তেল তৈরি হয়, যেটা কিনা এই ড্যান্ড্রফ বা এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে খুব উপকারী। আপনি একবার বাগুইহাটি থেকে ফোন করেছিলেন, বাগুইহাটির কাছে আমাদের মধ্যমগ্রাম চেম্বার, বা আপনার বাগুইহাটি থেকে নিয়ারেস্ট যেটা হবে সেটা হচ্ছে শোভাবাজার চেম্বার, শোভাবাজার জয়পুরিয়া কলেজের কাছে আমাদের চেম্বার রয়েছে,
সেখানে এসে একটু যোগাযোগ করুন, কিছু তেল আর কিছু মেডিসিন দিয়ে দেবো, যার থেকে কিনা আপনার এই ধরনের যে হেয়ার ফল হচ্ছে বা ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে এটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। আর আপাতত যতদিন দেখাচ্ছেন না ততদিন একটু চুলের তেলটা লাগানো একটু বন্ধ রাখবেন, তাহলে দেখবেন অনেকটা কমে যাবে। এবং পরবর্তীকালে যখন আমাদের দেখিয়ে নেবেন, আমরা যে তেলটা আপনাকে দেবো সেই তেলটা ব্যবহার করলে এই সমস্যাটা একদমই থাকবে না, একদম গোড়া থেকে ঠিক হয়ে যাবে। একদম। আসলে এখন শুধুমাত্র আমাদের জীবনযাত্রা বদলাচ্ছে না, বদলে গেছে আমাদের প্রকৃতি, আমাদের আশেপাশের রূপটা, প্রকৃতির সেই দৃশ্যটা। আগে ছোটবেলায় এই যে চোর কাটা, এটা কি শিয়াল কাটা বলে আমি জানতাম না, সত্যি কথা, কিন্তু এই চোর কাটা আমার বাড়ির চারপাশে তো ভরে থাকতো। এখন কিন্তু সত্যি সেভাবে তো কোথাও দেখতে পাই না, কিন্তু এরও যে একটা আয়ুর্বেদিক গুণাগুণ আছে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম জানতাম। আমি ভাবতাম এটা শুধু একটা আগাছা, এটা তো কোনো কাজে লাগে না, ভগবান কেন এটাকে জন্ম দিয়েছে, কিন্তু এরও কিন্তু একটা কার্যকারিতা রয়েছে। আমাদের আশেপাশে কোন জিনিসের কি কার্যকারিতা এটাও কিন্তু জানেন একজন অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক। তাই বলছি না আপনাকে সব জানতে হবে, দরকার নেই, কিন্তু যতটা আপনার প্রয়োজন ততটাও কিন্তু আপনি জেনে নিতে পারেন একজন চিকিৎসকের কাছ থেকে। পেটের সমস্যা নিয়ে কথা উঠলে যেমন উনি বললেন পেটের সমস্যা থেকে পাইলস, প্রেসার, ফিস্টুলা আসতে পারে। পেটের সমস্যার সাথে অস্থির সমস্যার কোনো যোগাযোগ রয়েছে? এটাও তো আজকে বোধহয় আমাদের আলোচনার মধ্যেই চলে আসবে। ওই আলোচনাতেই আমরা আসছিলাম। আপনি মোটামুটি ডাক্তারির কাছাকাছি চলে গেছেন, এরপরেও ডাক্তার হয়ে যেতে পারেন। কারণ এই যে পেটের সমস্যার থেকে যে আমাদের ব্যথা যন্ত্রণার সমস্যাটা আসে, এটা কিন্তু আমরা যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা বললাম সেক্ষেত্রে কিন্তু একদম সঠিক কথা। কারণ যে খাবারটা আমরা খাচ্ছি, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে কি করে? আজকে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে বহু পেশেন্ট ভুগছেন, বহু লোক এই রোগে আক্রান্ত, এবং কি এই রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখতে গেলে ফিমেল প্রিডমিনেন্ট একটা রোগ। কারণ 100 জন যদি আমরা ধরি, তার মধ্যে 80 জন ফিমেলের কিন্তু এই রোগটা দেখা যাবে, কিন্তু 20 জন পুরুষের মধ্যে এই রোগটা দেখা যাবে। হ্যাঁ, আপনি একটু লাইনে থাকুন। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? যখন বলতে বলছি তখন বলছি, শুনুন। এই যে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বললাম, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা যখন আমরা যে খাবারগুলো খাচ্ছি, খাবারগুলো যদি ঠিকঠাক হজম না হয়, মানে যদি আমাদের পেটের মধ্যে গিয়ে সেটা গ্যাস্ট্রিক জুস বা আমরা আয়ুর্বেদে যেটাকে বলি আমাদের অগ্নি বল, যেটা পাচকাগ্নি বা জঠরাগ্নি যেটাকে আমরা বলি, ঠিকঠাকভাবে যখন পাচন হচ্ছে না, তখন কিন্তু আমাদের একটা আম সৃষ্টি হচ্ছে। আম মানে কি? ইনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল, যে খাবারটা আমরা হজম করতে পারলাম না, সেটাই হচ্ছে আম। এবং এই আমটা আমাদের ছোট ছোট যে জয়েন্ট স্পেসগুলো রয়েছে, হাতের আঙুলের জয়েন্ট, পায়ের আঙুলের জয়েন্ট, কবজি, এলবো, আমাদের কনুই, আমাদের কাঁধ, এইখানে চলে যাচ্ছে। এখানে গিয়ে তারা বায়ু দ্বারা আবরণ সৃষ্টি করছে এবং এই আমবাত রোগটা তৈরি হচ্ছে সেখান থেকে। তো এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটাকে যে আমবাত বলা হয়, এটা কিন্তু আজ থেকে বহু বছর আগেই আমরা জানি। কারণ এই যে আয়ুর্বেদের মধ্যে এই রোগগুলো সম্বন্ধে কিন্তু হুবহু বর্ণন করা রয়েছে। আজকে মাদার অফ মেডিসিন কেন আয়ুর্বেদকে বলা হয়, আয়ুর্বেদকে কেন মেডিসিনের মা বলা হয়? কারণ আয়ুর্বেদের মধ্যেই কিন্তু সব কিছু বলা ছিল, যেখান থেকে কিন্তু আজকে আমরা মডার্নাইজ হয়েছি, যেখান থেকে মডার্ন ট্রিটমেন্ট এসছে। তো সেই রোগগুলোকে যদি আমরা এখন খুঁজতে শুরু করতাম, আমাদের দীর্ঘদিন সময় লাগতো, কিন্তু আজ থেকে 5000 বছর পূর্বে কিন্তু এই আয়ুর্বেদ কিন্তু প্রত্যেকটা রোগ সম্বন্ধে আলাদা আলাদা করে বলে গেছে। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে আমি বাঁচবো কী করে, আমি ভালো থাকবো কী করে? কারণ আপনারা জানেন, যাদের ক্ষেত্রে এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে তাদের একটা মর্নিং স্টিফনেস থাকবে, মানে সকালবেলার দিকে একটা জড়তা থাকবে, হাতগুলো মুঠো করতে পারবে না, পা মেঝেতে ফেলতে পারবে না, আঙুলগুলো ফুলে যাবে। অনেক সময় দীর্ঘদিন রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে ডিফর্মিটি হবে, জয়েন্টগুলো বেঁকে যাবে, যেগুলোকে ডিনার ফক লাইক ডিফর্মিটি, সোয়ান নেক লাইক ডিফর্মিটি বলা হয়। মানে হাতের আঙুলগুলো কাঁটা চামচের মতো বেঁকে যাবে এবং হাতের কবজিটাও বেঁকে যাবে হচ্ছে হাঁসের গলার মতো, যেটাকে সোয়ান নেক লাইক ডিফর্মিটি বলা হয়। পায়ের পাতাটাও বেঁকে যাবে, পায়ের আঙুলগুলোও বেঁকে যাবে। আপনি ফোনটা নিন তারপর একদম। আর প্রত্যেককে না রিকোয়েস্ট করব, প্লিজ টিভির ভলিউমটা মিউট করে আসবেন, না হলে দেখুন আমরা যখন আপনাকে প্রশ্ন করছি আপনি শুনতে পাচ্ছেন না, যখন আপনি শুনছেন তখন আমরা ফোনটা কেটে দিচ্ছি। এই প্রবলেমটা কিন্তু নালে ফেস করতে হবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাড়িপুর থেকে নিতাই দাস বলছি। বলুন নিতাই বাবু, কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে যে দুটো পায়ে ঝিনঝিন করছে প্রায় 2 বছর। আমি মেডিকেলে হসপিটালে দেখেছি, তারা বলেছিল যে এটা মানে হয়। আর
না, কারণ অনেকটা এজ হয়ে গেছে, এই মানে অনেকটা বয়স, এখন একটু সুস্থতা দরকার, কারণ প্রত্যেকটা মানুষ একটু হাঁটাচলা করতে হয়। উনি বারুইপুর থেকে বলছিলেন, বাড়ির মধ্যে হোক বাড়ির বাইরে হোক, সেই হাঁটাচলাটা যদি আপনাকে স্বাভাবিক রাখতে হয়, আপনাকে একই রিকোয়েস্ট করব যে আপনি বিভিন্ন জায়গায় হয়তো দেখিয়েছেন, বিভিন্ন ডাক্তারদের দেখিয়েছেন, কিন্তু আজকে আপনি একবার আয়ুর্বেদের হাতটা ধরে দেখুন। তো আপনি এর আগে আয়ুর্বেদিক চিকিৎসা করাননি কখনো, একবার আয়ুর্বেদিকটা করান, হয়তো যে সমস্যাটা আপনার এতদিন ধরে বয়ে আসতে হচ্ছে সেই সমস্যাটা আপনার 3 থেকে 4 মাসের মধ্যে আপনি আরাম পাবেন। বারুইপুর থেকে ফোন করেছিলেন, আপনি যদি একা আসতে পারেন ভালো, কিন্তু একা আসা উচিত নয়, বাড়ির কাউকে নিয়ে আপনি আমতলা চেম্বারে চলে আসুন। বারুইপুর থেকে আমতলাটা খুব কাছে হবে, যেখানে আমাদের ডাইরেক্টর প্রত্যেক বৃহস্পতিবার উপস্থিত থাকেন ডক্টর শর্মা। আজকেও এখন নিচে হেল্পলাইন নাম্বার আছে টিভি স্ক্রিনে, ওই হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে নিন। টিভি প্রোগ্রামটা শুনতে থাকুন, টিভি প্রোগ্রামটা শেষ হয়ে গেলে ওই হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে নেক্সট উইকে একটু আমতলা চেম্বার বুকিং করান, ওখানে দেখান, ডাক্তার যেভাবে বলবেন সেভাবে শুনুন, দেখবেন যে এই হাত পায়ে যে জ্বালা ভাবটা বা ঝিনঝিন ভাবটা, এটা কিন্তু খুব দ্রুত আপনার ঠিক হয়ে যাবে এবং আপনি সুস্থ থাকবেন। একদম 9830235527 বা 37 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে এবং অবশ্যই আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে হবে। আমরা বলি 8 থেকে 80, কিন্তু 8-এরও কম 80-এরও বেশি মানুষ কিন্তু এনবিপিতে কিন্তু ফোন করে এবং সুস্থতার প্রশ্নের উত্তরটা কিন্তু খুঁজে নেওয়ার চেষ্টা করে। এটাই কিন্তু এনবিপির জয়। এবং যদি যোগাযোগ করেন না, শুধু জানাটা হবে না, করাটাও হবে, কাজটাও কিন্তু হবে। এখনো কিন্তু সুযোগ একটা মানে সময় রয়েছে, আপনি একবার যোগাযোগ করুন। 88 বছর বয়স মানে আর গিয়ে কাজ নেই। বাড়ির লোকও অনেক ক্ষেত্রে বলে থাকে এই বয়সে আর ডাক্তারবাবুদের কাছে গিয়ে কি হবে, কিন্তু এখনো আয়ুর্বেদ কিন্তু পারে, আয়ুর্বেদ পারে 100 বছর পর্যন্ত। এই জন্যই বললাম সময় আপনার হাতে এখনো অনেক রয়েছে 100 বছর পর্যন্ত আপনাকে ভালো রাখতে, যদি আপনি প্রথম থেকেই একজন অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ মেনে চলেন। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার স্ত্রীর হাঁটুর প্রচন্ড ব্যথা চলছিল, অ্যালোপ্যাথি দেখিয়ে এখন বলছে মালয়েশিয়ার ভিতরে যে জেলটা থাকে শুকিয়ে গেছে, হ্যাঁ এখন অপারেশন করতে হবে। এই দেখুন, কতদিন ধরে মেডিসিন খাচ্ছিলেন? প্রায় 6 মাস। 6 মাস মেডিসিন খেয়েছেন, তারপর এখন বলছে হাঁটু অপারেশন করতে হবে। আপনারা করাবেন, রাজি আছেন? হ্যাঁ, মানে উনি মাসখানেক আগে ফটো করতে বললেন আর কি। আচ্ছা, তো অপারেশন করতে চাইছেন, রাজি নাকি অপারেশন ছাড়া ভালো করবেন? আমি অপারেশন ছাড়া ভালো করতে চাই। আচ্ছা বেশ, ডাক্তারবাবু তাহলে বললেন জায়গার নামটা আরেকবার বলুন, আমরা ভুলে গেছি। হ্যাঁ, আমার স্ত্রী কোথা থেকে ফোন করছেন শুধু সেটা বলুন। বাঁকুড়া থেকে। বাঁকুড়া, বেশ বেশ। হাঁটুতে কোনো ফোলা ভাব রয়েছে? হ্যাঁ, হাঁটুতে প্রথম ফোলা ভাব ছিল, কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়ার পরে এখন একটু কম। আচ্ছা, এমনি হাঁটাচলা করতে পারেন বাড়ির মধ্যে? না হাঁটাচলা করতে পারেন? হাঁটাচলা করতে পারছি। আচ্ছা, হাঁটুটা কি লক হয়ে যায়, মাঝে মাঝে আটকে যায়? হ্যাঁ, আটকে যায়, একটা খটখট আওয়াজ হয়। আচ্ছা, বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে জানেন তো? হ্যাঁ, বাঁকুড়ায় দুর্গাপুরে আপনার স্টেশন না সামনাসামনি আছে কি? হ্যাঁ, দুর্গাপুরেও আমাদের চেম্বার রয়েছে, বাঁকুড়াও আমাদের চেম্বার রয়েছে। কি বললাম বুঝলেন? কোন জায়গায়? আপনি একটু টিভিতে দেখুন, টিভি স্ক্রিনে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দেখতে পাচ্ছেন? নোট করেছেন? হ্যাঁ, 983023552737 এই নাম্বারটা নোট করেছেন? যে নাম্বারে ফোন করলেন সেটা না, আরো দুটো নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটা নোট করবেন এবারে, কেমন? ডাক্তারবাবু কি বলছেন একটু? একদম ডাক্তারবাবু বলে দিচ্ছেন, আপনি শুনুন, এবার ডাক্তারবাবু আপনার জন্যই বলছেন। এই যে আমরা আলোচনা করি আজকে কোমরের ব্যথা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে অপারেশনের কথা এলো, ঠিক দেখুন আবার একই ফোন এলো কি হাঁটুতে ব্যথা হচ্ছে, আমরা ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার পরে ডাক্তারবাবু বলেছেন সাইনোভিয়াল ফ্লুইডটা নষ্ট হয়ে গেছে। সাইনোভিয়াল ফ্লুইড নষ্ট হয়ে গেলে পরস্পর হাড়গুলো কাছাকাছি চলে আসে এবং সেখানে ঘষা লাগে এবং তার ফলে তীব্র একটা ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়।
যখন দেখেন ডাক্তাররা আর কিছু করার নেই তখনই বলেন কি নি রিপ্লেসমেন্ট করতে হবে, টোটাল নি রিপ্লেসমেন্ট, TKR বলা হয়। তো নি রিপ্লেসমেন্ট করে যে পেশেন্ট ভালো থাকে একদমই নয়, এবং উনিও নিজে চাইছেন কি আমরা অপারেশনের দিকে যাব না। উইদাউট অপারেশন ঠিক হওয়া যায়, উইদাউট অপারেশন সুস্থ হওয়া যায়, এরকম বহু পেশেন্ট আমাদের আয়ুর্বেদে রয়েছে, NBPতে ট্রিটমেন্টের আন্ডারে রয়েছে, যারা কিন্তু উইদাউট অপারেশন এখন ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, স্বাভাবিক হাঁটাচলা করছেন। আপনাকেও আমি একটা কথা বলবো, আপনার কোনো অপারেশনের দরকার নেই। আপনি একটু দুর্গাপুর বা আপনার বাঁকুড়া, যেটা আপনার কাছে হবে, নিয়ারেস্ট হবে, সেই চেম্বারে একবার দেখা করুন। নিচে ম্যাডাম যেটা বলে দিলেন যে হেল্পলাইন নাম্বারটা দেখুন, 98302 দিয়ে যে নাম্বারটা যাচ্ছে, 27 বা 37 যে কোনো একটা নোট করুন, নোট করে একটু ফোন করুন। সামনেই আমাদের দুর্গাপুর এবং বাঁকুড়া চেম্বার রয়েছে, নেক্সট উইকে একটু যোগাযোগ করে নেবেন। ডাক্তারবাবু যেভাবে বলবেন, আমাদের সংস্থার ডাইরেক্টর ওখানে হয়তো থাকবেন এবারে, ডক্টর শর্মা, একটু যোগাযোগ করে নেবেন। ডাক্তারবাবু যেভাবে বলবেন সেভাবে শুনবেন। এবং তার সাথে আপনাকে একটা কথা বলছি, যেহেতু একদম এটা ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে গেছে, সেহেতু আপনার যেমন আপনার মেডিসিনটাও লাগবে, তার সাথে একটা থেরাপিও লাগবে, পঞ্চকর্ম থেরাপি। এই দুটো মিললে আপনাকে আর জীবনে কোনোদিন কষ্ট পেতে হবে না হাঁটুর ব্যথা থেকে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, উইদাউট অপারেশনে ভালো থাকবেন। একদম। এই কথাটা শুধু আপনার ওয়াইফের জন্য না, এই কথাটা যাদের হাঁটুতে ব্যথা রয়েছে, যারা বুঝতে পারছেন মেডিসিন খাওয়ার পরেও কাজ হচ্ছে না, দেখুন ভবিষ্যতে গিয়ে এই কথাটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলবে যে এবার হাঁটুটা বদলে ফেলুন, বা এবার আপনার কোমরের এই প্রবলেমের জন্য কোমরের অপারেশনও করতে হবে, কোমরটাকেও বদলে ফেলতে হবে। কি করবেন? সত্যি এরকম পদ্ধতিতে যাবেন নাকি NBPর কাছে আসবেন? একটু আগে আসুন না, অপারেশনের কথা বলার আগে আসুন, তাহলে লাভটা আপনাদের এবং ডাক্তারবাবুদেরও অনেকটা ট্রিটমেন্ট করতে কিন্তু সুবিধা হয়, কারণ আপনাকে তাড়াতাড়ি তারা কিন্তু ভালো করতে পারবেন। স্ক্রিনের নাম্বার নোট করাটা ভুল করবেন না। একটি নাম্বার স্টুডিও থাকে এবং একটি নাম্বার থাকে কিন্তু অবশ্যই NBPর নিজস্ব, 9830235527 বা 37। এই নাম্বারটি কিন্তু অবশ্যই NBPর নিজস্ব নাম্বার। নাম্বারটা সেভ রাখুন, আজকে দরকার নেই, করতে হবে না। যেদিন মনে হবে আপনার বা আপনার প্রিয়জনের কোনো সমস্যা হচ্ছে সেদিনই ফোন করুন এবং কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো হ্যালো, আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। একদম বলবেন, কে বলছেন বলুন। আমার নাম হচ্ছে রীতা রায়চৌধুরী। কোথা থেকে ফোন করছেন? আমি বেহালা থেকে। বেহালা থেকে। তো কি প্রবলেম হলো? বয়স কত? আমার 61। আমার প্রবলেমটা হচ্ছে আমার পিঠ আর পাঁজর দিয়ে অসম্ভব ব্যথা হচ্ছে। এটা কতদিন ধরে হচ্ছে? বলে তলা থেকে ইয়ে পর্যন্ত, কোমর পর্যন্ত। এটা কতদিন হচ্ছে আপনার এই সমস্যাটা? এই সমস্যাটা হচ্ছে আমার এই পাঁজর ব্যথাটা বেশি দিন না, 2-3 মাস। আর বাকিটা? আর বাকিটা পিঠের ব্যথাটা, পিঠের একটা পার্টিকুলার জায়গা আমার ব্যথা আছে, এটা অনেক দিন। আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? আমি MRI করিয়েছিলাম। কি ধরা পড়েছে তাতে? ধরা পড়েছিল, মানে ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে ওটা নার্ভ নাকি বসে গেছে। ক্যানাল স্টেনোসিস আছে সেরকম কিছু বলেছিলেন? নার্ভ কম্প্রেশন, ক্যানাল স্টেনোসিস? না না, আমি অত কিছু বলেন উনি, আর আমরা অত কিছু বুঝিও নি। আচ্ছা, আপনি বেহালার কোথা থেকে বলছেন? আমি বেহালার সরসুনা। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমরা যেটা দিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করেছিলাম, কোমর বা পিঠের ব্যথা, উনি MRI করিয়েছেন। ওনার কিন্তু MRI এ ধরা পড়েছে কি, ডাক্তাররা ওনাকে শুধু এইটুকুনি বলেছে নার্ভটা চেপে গেছে। নার্ভটা কখন চাপবে? নার্ভের যে রাস্তাটা রয়েছে, যেটা ক্যানাল স্টেনোসিস আমরা বলি, বা PIVD, প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিজিজ যেটা আমরা বলি, ওই যে আমি বলি দুটো ভার্টিব্রার মধ্যে থেকে ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসে এবং যে নার্ভটা যাচ্ছে তার উপরে প্রেশারটা পড়ে, তার ফলে তো নার্ভটা চাপা পড়ছে এবং তার ফলে কি হয়, কোমর থেকে পিঠ এবং পায়ের দিকে ব্যথাটা যায়। আপনি একটু অবশ্যই যোগাযোগ করুন, কারণ এই রোগটা দিনের পর দিন বাড়তে থাকবে এবং তারপরে কি দেখবেন, হাঁটাচলা করতেও আস্তে আস্তে ধীরে ধীরে অসুবিধা হবে। আপনি বেহালা সরসুনা থেকে ফোন করেছিলেন, আমরা খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, আমাদের ল্যান্সডাউনে চেম্বার রয়েছে। দুটো জায়গার মধ্যে যে জায়গাটায় আপনার সুবিধে হবে, খিদিরপুর আর ল্যান্সডাউন। ল্যান্সডাউনের শিশুমঙ্গলের ঠিক অপোজিটেই আমাদের চেম্বার, সেখানে এসে একটু দেখা করবেন, কিন্তু অবশ্যই সঙ্গে MRI রিপোর্টটা নিয়ে আসবেন। আর যদি ডাক্তাররা কিছু ওষুধ দিয়ে থাকেন, প্রেসক্রিপশন করে থাকেন, সেই প্রেসক্রিপশনটা সঙ্গে নিয়ে আসবেন। দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আমরা বারবারই বলছি, ওই নাম্বারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে দেন তারপরে আসবেন।
একটু টুকে রাখুন আর দেখা করুন, অবশ্যই দেখবেন ট্রিটমেন্টের পরে আপনি ভালো থাকবেন। একদম খুব সংক্ষেপে একটু বলে দেবো কোথায় কোথায় এনবিপি চেম্বার রয়েছে। যিনি আছেন তিনি একটু সাথে থাকবেন। সংস্থার ডিরেক্টর বি শর্মা, তাকে মধ্যমগ্রাম, শিবপুর, বালচিগুড়ি বাজার, শোভা বাজার, আমতলা এবং তার পাশাপাশি আপনারা বেলুড়েও পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, ল্যান্সটাউন চেম্বারে পেয়ে যাচ্ছেন। এই গেল কলকাতা এবং হাওড়া চেম্বারের কথা। এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন তাকে। এবং ম্যাডামকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন, ল্যান্সটাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন। স্যার আজকে উপস্থিত রয়েছেন ডক্টর এস ঘোষাল, তাকেও কিন্তু আপনারা ল্যান্সটাউনে পাচ্ছেন, বা আপনারা কিন্তু হাওড়ার বিভিন্ন চেম্বারেও কিন্তু পাচ্ছেন। কবে কোথায় কাকে পাচ্ছি জানতে হলে হেল্পলাইন নাম্বারে প্লিজ একটু ফোন করে নেবেন। তার পাশাপাশি একটু আপনাদের জানিয়ে রাখবো যে ম্যাডামকেও কিন্তু আপনারা বেশ কয়েকটি জায়গায় পাচ্ছেন। তার মধ্যে মেছেদা রয়েছে, বর্ধমান রয়েছে, আসানসোল রয়েছে, বাঁকুড়া রয়েছে, দুর্গাপুর রয়েছে, বোলপুর রয়েছে, খড়গপুর রয়েছে। এছাড়া আপনারা আগরতলা এবং জামশেদপুরও পাচ্ছেন। আপনি দেখুন একটু দূরের চেম্বারটা আপনি জানেন, আপনার বাড়ির একদম কাছের চেম্বারেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, সেটা আপনি জানতেন না। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা একটু ফোন করে আসুন। অনেক ক্ষেত্রে হয়তো আমরাও কোনো কারণে মিস করে গেলাম, হয়তো বললাম না, আপনি জেনে উঠতে পারলেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করবে। ডক্টর এ হালদার, তাকে আপনারা হেরিয়ায় পাচ্ছেন, বহরমপুর, পুরো মুর্শিদাবাদ জুড়ে কিন্তু পাচ্ছেন, কৃষ্ণনগরের নদিয়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা জানেন দিল্লি এবং বাংলাদেশেও কিন্তু চেম্বার থাকে, সেখানে কিন্তু অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা আপনাদের জন্য উপস্থিত থাকছেন অবশ্যই অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। বেশিরভাগ ক্ষেত্রে ডক্টর এ হালদার তার সঙ্গে থাকেন। এছাড়া ডক্টর এস ঘোষাল, তাকে কিন্তু কলকাতা এবং হাওড়ার পাশাপাশি মূলত নর্থ বেঙ্গলও পাচ্ছেন, পুরো নর্থ বেঙ্গল জুড়েই পাচ্ছেন। রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটিতে পাচ্ছেন। এছাড়া খুব তাড়াতাড়ি কিন্তু নতুন চেম্বার আসামের ডিব্রুগড়, 28শে জুলাই কিন্তু আসামের ডিব্রুগড়ের চেম্বার রয়েছে, তার জন্য অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। 11 তারিখ গঙ্গারামপুর আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার, নতুন চেম্বার, অবশ্যই থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। পাশাপাশি 18 তারিখ কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার বনগা থেকে প্রচুর মানুষ এতদিন মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করতেন, তো তার দরকার নেই। বনগাতে কিন্তু এখন আপনারা যোগাযোগ করতে পারেন। 18ই আগস্ট কিন্তু বনগাতে আপনাদের জন্য নতুন চেম্বার শুরু হচ্ছে। থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অবশ্যই অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। এবং তার পাশাপাশি আমরা এত অস্থির সমস্যা নিয়ে কথা বলছি, ডাক্তারবাবু চেম্বারও প্রচুর রয়েছে, ফোনও আমাদের রয়েছে। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বাঁকুড়া জেলা থেকে বিষ্ণুর মন্ডল বলছি। বাঁকুড়া কিন্তু আমাদের অবশ্যই এনবিপি চেম্বার রয়েছে, আরেকবার জানিয়ে দিলাম। বলুন কি প্রবলেম? আমি বলছি যে প্রথমে আমার কোমরে ব্যথা করতো বাঁ সাইডে। আচ্ছা। তো সেই ব্যথাটা নেমে নেমে পায়ের তলা পর্যন্ত চলে এসেছে, পায়ের তলা জ্বালা জ্বালা করে এবং গোড়ালির দিকটা বেশি ব্যথা করছে বর্তমানে এখন। আচ্ছা, এক্সরে বা এমআরআই কিছু করিয়েছেন? হ্যাঁ, এক্সরে করেছিলাম। এক্সরেতে বলেছিল যে তোমার নার্ভের সমস্যা হয়েছে, আর এখন যে গোড়ালিটা ব্যথা করছে এটা বলছে যে তোমার একটু হাড়ের কোনো সমস্যা হয়েছে, মানে হাড় বেড়েছে, যেটা বলে আমরা ডাক্তারি। হ্যাঁ, এর আগেই আমি এই রোগটা নিয়ে আলোচনা করলাম। এটা নার্ভ কম্প্রেশনের ফলে হচ্ছে, বুঝতে পারলেন? এবং হাড় বাড়া যেটা রয়েছে ওটা ক্যালকেনিয়াল স্পার, ওর জন্য একটু নরম জুতোটা ব্যবহার করবেন। হ্যাঁ, গোড়ালির কাছে নরম জুতো। একটু শুনতে থাকুন, আমি বলছি, সময় একদমই কম, তবে হ্যাঁ আপনি একটু যোগাযোগ করে নিন। এই রোগ সম্বন্ধে আমি আগেও বলেছি যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওতে একবার ফোন করে যোগাযোগ করে অবশ্যই দেখা করুন, অবশ্যই ভালো থাকবেন। একদম। আজকে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে, আপনাদের সমস্যা নিয়ে আবারও কথা বলা হচ্ছে, তবে বিস্তারিতভাবে আলোচনা করতে পারলাম না। হেল্পলাইন নাম্বারে লাস্ট কলার একটু ফোন করে নেবেন, সেখানে আপনি সহযোগিতা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।